হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এইমার্স। মাইসেলফ অরিন্দম মজুমদার। তো আজকে আমরা জেন পাসের জন্য প্লান্ট ফিজিওলজির টপ 50 কোশ্চেনগুলো দেখে নেব। তো এর সাথে সাথে আমরা এর যে তোমার কনসেপ্ট আছে সেগুলো নিয়েও একটু আলোচনা করব। আর এগুলো সম্বন্ধিত যে নোটস আছে তোমার, শুধু তো এগুলো পড়লে তোমার জেন পাস ক্লিয়ার হবে না। তো পুরো প্লান্ট ফিজিওলজিতে শুরু করে পুরো বায়োলজি এবং ফিজিক্স এবং কেমিস্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, তো সেগুলোর নোট আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের অলরেডি দিতে শুরু করেছি। তো তোমরা সবাই যারা যারা এখন আমাকে প্রথম দেখছো, তো এই নাম্বারটাতে তোমরা আমাকে মেসেজ করো, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেওয়া হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিসক্রিপশন বক্সে দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে তুমি প্রিভিয়াস মক টেস্ট তার সাথে সাথে সমস্ত নোটস পেয়ে যাবে। আর তোমাদের ডেলি একটা করে মক টেস্ট দেওয়া হবে, সেই মক টেস্টগুলো তোমরা সলভ করবে, তার সাথে সাথে আমি তোমাদের অ্যান্সার কি দিয়ে দেবো। আর তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে হেলথ অ্যাপ্টিটিউড, এটা স্যার কীভাবে পড়বো, এটারও সম্পূর্ণ নোট তোমাদের দিয়ে দেওয়া হবে। আগে সবার প্রথমে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটা ফোকাস করো। তো চলো আজকে প্লান্ট ফিজিওলজি শুরু করা যাক। তো অনেকে আরেকটা জিনিস বলে দিই, নিটে দুটো চ্যাপ্টার কিন্তু বাদ ছিল তোমাদের, ট্রান্সপিরেশন আর তোমাদের মিনারেল নিউট্রিশন, কিন্তু জেন পাসের মতন পরীক্ষায় কিন্তু এটা ইনক্লুড রয়েছে অলরেডি। তো তোমার এর যে ইম্পর্টেন্ট টপিকগুলো, এগুলো নোট আমি অলরেডি দিয়েছি, সেখান থেকে তুমি একবার রিডিং দিয়ে নেবে। ওখানে নিউমোনিক সহ তোমার শর্ট ট্রিক সহ সমস্ত কিছু লেখা আছে, একবার রিডিং দিলে তোমার মনে থেকে যাবে। তো চলো আজকে কোশ্চেনগুলো দেখে নিই। এর মধ্যে পিওয়াইকিউগুলো ইনক্লুড করা আছে তোমার জেন পাসের। আচ্ছা, ফার্স্ট টপিক দেখো, ট্রান্সপোর্ট ইন প্লান্ট থেকে পুষ্টি পদার্থের সিমপ্লাস্টিক পরিবহনে যার মধ্যে দিয়ে হয়ে থাকে, কার মধ্যে দিয়ে হয়ে থাকে পুষ্টি পদার্থ? তোমার প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা কি? প্লাজমোডেসমাটা দুটো কোষের মাঝে যে গ্যাপ থাকে, এই যে ধরো দুটো কোষ, এদের তোমার সেল ওয়াল রয়েছে দুটো প্লান্ট কোষের মধ্যে, কিন্তু সেই প্লান্ট কোষের মধ্যেও তো কানেকশান লাগবে না, সেই কানেকশানটা কে বজায় রাখে? প্লাজমোডেসমাটা। ক্লিয়ার হলো জিনিসটা? তো এই পরিবহনের কার মাধ্যমে দিয়ে হয়? প্লাজমোডেসমাটার মধ্যে দিয়ে, কোষের মধ্যে দিয়ে হয়। ক্লিয়ার জিনিসটা? তো চলো এবার নেক্সট কোশ্চেনে চলো। আচ্ছা, এবার দেখো বলছে উন্নত উদ্ভিদের খাদ্য সরবরাহ প্রধানত হয় যার দ্বারা। তো তুমি কি করবে, কোশ্চেনগুলো আমি যখন বলছি তখন নিজে একটা অ্যান্সার ঠিক করবে, তারপর আমি তো তোমাদের অ্যান্সার বলেই দেবো। তো উন্নত উদ্ভিদের ক্ষেত্রে কার দ্বারা খাদ্য সরবরাহ হয় বলো? সিভ এলিমেন্ট। আচ্ছা, পাতার মধ্যে যে খাদ্য তৈরি হচ্ছে সেটাই তোমাদের উদ্ভিদের মধ্যে ছড়িয়ে পড়ে, কি দিয়ে? আমাদের অ্যান্সার কি তাহলে? সিভ এলিমেন্ট। ক্লিয়ার হলো জিনিসটা? চলো নেক্সট কোশ্চেন দেখি। উদ্ভিদের জল ক্ষয়ক্রিয়া গাটেশন যার মাধ্যমে হয় সেটা কি? আচ্ছা, গাটেশন কি? তোমার উদ্ভিদের না বহিঃত্বকের বাইরে ভোরবেলার দিকে জলের ফোঁটা জমা হয়, এটাকেই বলা হয় গাটেশন। তো গাটেশন কিসের মাধ্যমে হয় বলো? জলরন্ধ্র বা হাইড্রাথোড ছিদ্রের মাধ্যমে জলটা আমাদের বাইরে বেরোয়। আচ্ছা, এর ডিটেলস নোট তুমি কোথায় পাবে? এগুলো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিন দেওয়া হচ্ছে, তো তোমরা জয়েন করে নিও শিগগিরই। আচ্ছা, ফিজিক্স কেমিস্ট্রিও দেওয়া হবে, ইংলিশেরও দেওয়া হবে, আর হেলথ অ্যাবিলিটিরও দেওয়া হবে। চলো নেক্সট দেখো, উদ্ভিদ মাটি থেকে প্রধানত জল শোষণ করে। কিসের দ্বারা উদ্ভিদ মাটি থেকে প্রধানত জল শোষণ করে বলো? প্রথম অপশান মূলের অগ্রপ্রান্ত দ্বারা, মূলের স্থায়ী অঞ্চল দ্বারা, বহির্দৃষ্ণ অঞ্চল দ্বারা, আর মূলরোম দ্বারা। কিসের দ্বারা? মূলরোম দ্বারা। যারা নিট পরীক্ষা তারা জানো এগুলো খুবই ইজি কোশ্চেন, এগুলো না পড়লেও অ্যান্সার করা যায়। তো যারা এই বছর এইচএস পাস করেছো তারা একটু মন দিয়ে পড়লেও কিন্তু এক্সামটা ক্লিয়ার করে ফেলবে। একটু ভালো করে দেখে শুনে পড়ো। ফিজিক্সে ডাইরেক্ট ফর্মুলা বেসড কোশ্চেন আসে, কেমিস্ট্রিতেও খুব একটা হাইফাই কঠিন কোশ্চেন আসে না। শুধু একটু এই 30 দিন, আর 30 দিনও নেই, আর 25 দিনের মতো তুমি আমাদের ফলো করে চলো, তোমার এক্সাম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট দেখো, মূলরোম দ্বারা জল শোষণের প্রধান চালিকা শক্তিটি কী? আচ্ছা, মূলরোম দ্বারা জল শোষণের চালিকা শক্তিটি কী হয় বলো? টার্জার প্রেশার, রুট প্রেশার, ডিপিডি নাকি অসমোটিক প্রেশার? কী হয় বলে ফেলো তাহলে? এটার অ্যান্সার কি? ডিফিউশন প্রেশার ডেফিসিট বা ডিপিডি। তো কোষের ভিতরে জলীয় চাপের অভাব বা ডিপিডির কারণে জল বাইরে থেকে ভিতরে প্রবেশ করে। ভিতরে যদি চাপের যদি অভাব হয় তাহলে বাইরে থেকে যে প্রেশারটা বেশি রয়েছে সেটা কোষের ভিতরে প্রবেশ করবে, তা ভিতরে যে ডেফিসিটটা হয় সেটার জন্য বাইরের জলটা তোমার রুট সেল বা তোমার যে মূলরোম এর মধ্যে প্রবেশ করে। ক্লিয়ার হলো? চলো নেক্সট দেখো,
রক্ষী কোষের বা গার্ড সেলের স্ফীতিকে নিয়ন্ত্রণ করে পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে কোন আয়ন? এটা কিন্তু মিনারেল নিউট্রিশনের কোশ্চেন। এরকম মিনারেল নিউট্রিশন থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তোমাদের 100 থেকে 150টা করে এরকম ইউনিট ওয়াইজ আমি কোশ্চেন দিয়ে দেবো অ্যান্সার সহ, তোমরা একবার অবশ্যই সেটা পড়ে তারপর পরীক্ষা দিতে যাবে। আচ্ছা, তো এটা কী হবে অ্যান্সার? K+। এখানে মনে রাখার তেমন কিছু নেই, মানে সরি বোঝার মতো তেমন কিছু নেই, মেনলি তোমার এখানে ইনফরমেশনটা কিন্তু মনে রাখতে হবে। গার্ড সেলে পটাশিয়াম আয়নের প্রবেশ ঘটলে সেখানে অভিস্রবণ চাপ বাড়ে আর পত্ররন্ধ্র খুলে যায়। ক্লিয়ার? চলো নেক্সট। বিশুদ্ধ জলের জলবিভবের সর্বোচ্চ মান কত? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, নোটেও খুব সুন্দর করে দেওয়া আছে। আপাতত আমি তোমাদের ডাইরেক্টলি বলে দিই, আদর্শ তাপমাত্রা বিশুদ্ধ জলের চাপে ওয়াটারের পোটেনশিয়াল সবসময় কী ধরা হয়? 0 ধরা হয়। কিন্তু ওয়াটার পোটেনশিয়াল অলওয়েজ 0, বা জলবিভব অলওয়েজ 0। কখন সেটা? আদর্শ তাপমাত্রা আর বিশুদ্ধ চাপে। আদর্শ তাপমাত্রা কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর জলের চাপ মানে বিশুদ্ধ জলের চাপ মানে ওর মধ্যে কোনো আলাদা করে কোনো কিছু মেশানো নেই। এতে কোনো যদি তুমি দ্রাব্য যোগ করো, মানে ধরো এর সাথে নুন যোগ করলে বা চিনি যোগ করলে, তাহলে কিন্তু এই মানটা নেগেটিভে চলে যাবে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? আচ্ছা নেক্সট আসো। তাহলে এখানে কি অ্যান্সার? 0। 4 নম্বর, কোনটি অ্যান্টি ট্রান্সপারেন্ট হিসেবে কাজ করে? অ্যান্টি ট্রান্সপারেন্ট মানে কি? বাষ্পমোচন রোধ করে কোনটা এর মধ্যে? বলো। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিড, সাইটোকাইনিন নাকি ইথাইলিন? আচ্ছা, এটার মধ্যে দেখো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কি? অক্সিন। আমরা কি জানি অ্যাবসিসিক অ্যাসিড কি? স্ট্রেস হরমোন না? শরীরে যদি জলের অভাব ঘটে উদ্ভিদের বা কোনো প্রতিকূল পরিবেশ আসে, তখনই কিন্তু অ্যাবসিসিক অ্যাসিড নিজের কাজ করে। তো এটার কাজ কি? বাষ্পমোচনটাকেও তো এটা রোধ করবে না? তাহলে অ্যান্সার কী হবে আমাদের? অ্যাবসিসিক অ্যাসিড। সাইটোকাইনিন কি? সেল ডিভিশন করে। আর ইথাইলিন কি করে? ইথাইলিন আমরা জানি ফল পাকাতে সাহায্য করে। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে আসি আমরা। রসের উৎস্রোত কোন তত্ত্বের দ্বারা নিখুঁতভাবে ব্যাখ্যা করা হয়? কোন তত্ত্বের দ্বারা বলো? রুট প্রেশার থিওরি, ক্যাপিলারি অ্যাকশন, কোহেশন টেনশন থিওরি নাকি ইমবাইবেশন? দেখো ডিকসন ও জলি, কে কি নাম? ডিকসন অ্যান্ড জলি। তোমার যে তত্ত্ব দিয়েছিল তাতে কিন্তু কোহেশন মানে জলের অণুগুলোর মধ্যে পাশাপাশি যে তোমার আকর্ষণ, এবং বাষ্পমোচন টান, মানে ধরো যে উদ্ভিদের পাতার মধ্যে দিয়ে তোমার সূর্যের যে বাষ্পমোচন টান দিচ্ছে, মানে জলটাকে উদ্বায়ী করার ট্রাই করছে, আর সেই জলটা নিজেদের মধ্যে তো জড়ো হয়ে থাকছে না, একজনের সাথে একজন জয়েন হয়ে থাকছে, কী দ্বারা? কোহেশন দ্বারা। তো এই কোহেশনের ফলে একদম মূল রোম থেকে একদম জল কিন্তু একদম পত্ররন্ধ্র দিয়ে বাইরে বাষ্পমোচিত হয়। তাহলে কি অপশানটা হবে? কোহেশন টেনশন থিওরি। এটা কে দিয়েছিল? ডিকসন এবং জলি। পরীক্ষা কিন্তু কোশ্চেন আসে। আর এর ইম্পর্টেন্ট মানে কি কোন কোন ফোর্স দ্বারা? একটা হচ্ছে কোহেশন বা আকর্ষণ, আর 2 নম্বর হচ্ছে কি আমাদের কি? বাষ্পমোচন টান। বাষ্পমোচন টান বা ট্রান্সপিরেশন পুল। তোমরা সব থেকে ভালো এগুলো করতে পারবে যখন তোমাদের আগের থেকে নোট দিয়ে দেওয়া হবে। এবার নোটটা তুমি একবার পড়ে আসবে শিডিউল অনুযায়ী। যেদিন আমি প্রতিদিন যে ডেট দেওয়া সেই ডেট ক্লাস হবে, তো তুমি নোটটা একবার পড়ে আসবে, তারপরে তুমি খুব ভালোভাবে কিন্তু এটা রিভিশন হয়ে যাবে, একসাথে রিভিশনও হবে, তোমার পড়াও হয়ে যাবে। আচ্ছা চলো নেক্সট দেখে নাও। আর একটা জিনিস বলি, তোমাদের যাদের পুরো সিলেবাসটা পড়া নেই ভালো করে, তারা কিন্তু সব চ্যাপ্টার ধরে আগামাথা পড়তে যেও না, তাহলে কোনো দিনই শেষ হবে না। যেমন অ্যানিম্যাল কিংডম যদি কারো আগে থেকে পড়া না থাকে খুব ভালোভাবে, এখন পড়ে কিন্তু কোনো লাভ হবে না, অনেস্টলি বলছি। বাকি স্যাররা তোমাদের বলবে যে সব চ্যাপ্টার পড়ো, কিন্তু অ্যাকচুয়ালিতে কিন্তু তুমি এখন যদি অ্যানিম্যাল কিংডম পড়ো, বালিয়ার ক্লাসিফিকেশন পড়ো, এগুলো যদি নতুন করে পড়ো না, এগুলো মাথায় থাকবে না। তো যেগুলো আমার ইম্পর্টেন্ট তার সাথে সাথে মেমোরাইজ করা সম্ভব, সেই চ্যাপ্টারগুলি আমি সবার আগে তোমাদের করিয়ে দেবো। তার সাথে ওগুলো নোটও দিয়ে দেবো, যদি তুমি নিজের মতো করে পারো তখন তুমি নিজে পড়ে নিও। আচ্ছা চলো, বাকি সেই যে নাম্বারগুলো সেগুলো তুমি কিন্তু ইংলিশ আর হেলথ অ্যাপটিটিউড থেকে তুলতে পারো। জেনারেলদের কাট অফ আমি আগেই বলেছি 60 থেকে 70-এর মধ্যে হলে কিন্তু তোমার মার্কস চলে আসবে। আর এসসি এসটিদের তোমার 45 থেকে 50,
এরকম তুমি অ্যাভারেজ নাম্বার নিয়ে চললে কিন্তু তোমার কাট অফ ক্লিয়ার হয়ে যাবে। সবসময় টার্গেট রাখবে বেশির দিকে, একটু আধটু কম কিন্তু পরীক্ষার সময় অটোমেটিক হয়ে যায় ভুল ত্রুটি দিয়ে। আচ্ছা, প্লাজমোলাইসিসের সময় কোষের জল সর্বপ্রথম কোথা থেকে বের হয়? বলো প্লাজমোলাইসিস মানেটা কি আগে সেটা বলো তো। প্লাজমোলাইসিস কিন্তু মানে তোমার কোষের মধ্যে থেকে জলটা বাইরে বেরিয়ে যাবে যখন তুমি কোনো কিছুকে হাইপারটনিক দ্রবণে রাখবে। কোনো কোষকে হাইপারটনিক ইন দ্য সেন্স কি, কোষের ভিতরে যে দ্রবণটা থাকবে আর বাইরে যেটা দ্রবণ, সেটা দ্রবণের মধ্যে পার্থক্য থাকবে। বাইরের দ্রবণটা বেশি ঘন আর ভিতরেরটা কি কম ঘন। তখন কি হয়, কোষের মধ্যে থেকে তোমার যে তরলটা বা পানি জলটা সেটা বাইরে বেরোতে থাকে। তার এটা কি, এটা পর্দা হিসেবে কাজ করে। তো কি বলছে, প্লাজমোলাইসিসের সময় কোষের জল সর্বপ্রথম কোথা থেকে বের হয়? বলে কোথা থেকে বের হবে সবার প্রথমে? সাইটোপ্লাজম, কারণ সাইটোপ্লাজমই তো মেন জল রয়েছে না। আমাদের প্রধান জলীয় অংশ কোনটা কোষের? সাইটোপ্লাজম। আচ্ছা, তাহলে অ্যান্সার কী হলো আমাদের? সাইটোপ্লাজম। চলো নেক্সট কোশ্চেনে আসি দেখি। আচ্ছা, এবার টপিক 2-তে চলে আসো। এবার আমি বলছি, তুমি প্রশ্ন করতেই পারো যে স্যার এই কটা মাত্র কোশ্চেন করলে কি আমার কভার হয়ে যাবে? মোটেই না কিন্তু। এর সাথে সাথে যে নোটটা দিচ্ছি আর তার সাথে সাথে তোমাদের যে 100 থেকে 150খানা কোশ্চেন দেবো সেগুলো কিন্তু একবার অবশ্যই পড়ে নেবে। খুব বেশি টাফ হবে না, কিন্তু একবার রিডিং কিন্তু দিতেই হবে। আচ্ছা, এবার দেখো মিনারেল নিউট্রিশন, এটা পুরোটাই তোমার মেমোরাইজ করা চ্যাপ্টার। তো নিউমোনিক সহ নোট দেওয়া আছে অলরেডি, একবার চেক করে নিও। তো দেখো বলছে জৈবিক নাইট্রোজেন স্থিতিকরণ বা বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন প্রক্রিয়ায় কোনটি প্রয়োজন? কোন তোমার খনিজ লাগে এখানে? মেমোরাইজ করার জিনিস, এবং আলাদা করে আমার পড়ানোর কিছু নেই। মলিবডেনাম। ক্লিয়ার হলো জিনিসটা? আচ্ছা দেখো, এবার উদ্ভিদের বৃদ্ধিতে কোন মাইক্রোনিউট্রিয়েন্টটা দরকার হয় তোমার? উদ্ভিদের বৃদ্ধিতে কোন মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে, কোনটা বেশি দরকার হয়? এটা পিওর কিউ কোশ্চেন, মানে একবার তোমার এসছে কিন্তু। আমাদের মেনলি দরকার হচ্ছে ম্যাঙ্গানিজ। এগুলো বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমার নোটে দেওয়া আছে, সেগুলো ভালো করে 2-3 বার রিভাইজ দিলে তুমি পেরে যাবে। তার সাথে নিউমোনিকও দেওয়া আছে। চলো নেক্সট, নিচের মৌলগুলির মধ্যে কোনটি উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় নয়? মানে কোনটা থাকলেও চলে, না থাকলেও চলে। কোনটা? তোমার ক্রোমিয়াম। ক্রোমিয়াম কিন্তু আমাদের উদ্ভিদের শরীরে খুব একটা অত্যাবশ্যকীয় মৌল নয়। আচ্ছা, ক্লোরোফিলের পরফাইরিন রিংয়ের কেন্দ্রে কোন খনিজ মৌল থাকে? এটা তোমরা অন্যান্য চ্যাপ্টারেও দেখেছো, ফটোসিনথেসিস চ্যাপ্টারেও রয়েছে আর তোমার মিনারেল নিউট্রিশন চ্যাপ্টারে রয়েছে। ম্যাঙ্গানিজ অ্যান্সারের। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে আসি। নাইট্রোজিনেজ এনজাইমের প্রধান গঠনগত উপাদান কি? ইম্পর্টেন্ট কোশ্চেন। মলিবডেনাম আর ফেরাস। কী হবে অপশান? মলিবডেনাম, ফেরাস। এটা কি করে? নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় রূপান্তরিত করে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট দেখো, বায়ুমণ্ডলের ডাইনাইট্রোজেনকে অ্যামোনিয়ায় পরিণত করার প্রক্রিয়াকে কি বলে? আচ্ছা, বাতাসের নাইট্রোজেনটাকে তুমি অ্যামোনিয়ায় কনভার্ট করছো, তাহলে কি এটা সবার প্রথম কি নাইট্রোজেনটাকে ফিক্স করছো না কোনো কিছুর মধ্যে? তাহলে এটা কি আমাদের নাইট্রোজেন ফিক্সেশন। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এবার আসো নেক্সট কোশ্চেন। কোন ব্যাকটেরিয়াটি ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ার সাথে যুক্ত? ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া মানে কি? যেটা তোমার মাটি থেকে নাইট্রেট যুক্ত নাইট্রোজেনকে পরিণত করে, নাইট্রেটকে নাইট্রোজেনে পরিণত করে তোমার কোথায় ফিরিয়ে দেবে? বায়ুমণ্ডলে কিন্তু আবার ফিরিয়ে দেয়। কারা দায়ী এর জন্য? সিউডোমোনাস, ডিনাইট্রিফিকান্স। এরা কিন্তু ডিনাইট্রেশনের জন্য দায়ী। ক্লিয়ার? আচ্ছা নেক্সট আসো, লেগ হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? লেগ হিমোগ্লোবিন কি করে? নাইট্রোজেনেজ এনজাইম অক্সিজেনের উপস্থিতিতে কাজ করতে পারে না, তাই লেগ হিমোগ্লোবিন অক্সিজেন সরিয়ে পেলে এনজাইমকে রক্ষা করে। ক্লিয়ার জিনিসটা? তার কাজ কি? মেনলি অক্সিজেন অপসারণ করা। চলো নেক্সট কোশ্চেন দেখি। পাতার ক্লোরোসিস বা হলুদ হয়ে যাওয়া প্রধানত কোন মৌলগুলোর অভাবে হয়? এটা কিন্তু একটা নির্দিষ্ট মৌল না, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার অন্যান্য এক্সামেও এসছে, এবার আসার চান্স আছে কিন্তু এই কোশ্চেনটা। তো কি আসবে এটা? নাইট্রোজেন, ফসফরাস আর ম্যাগনেসিয়াম। এগুলো মেইনলি তোমার কিন্তু এনসিইআরটি থেকেই আমরা তুলেছি, আর এনসিইআরটি অনুযায়ী কিন্তু তোমার কোশ্চেন হওয়ার চান্সটা বেশি থাকে। আচ্ছা নেক্সট লিখি। এবার ফটোসিনথেসিস হায়ার প্ল্যান্টস। C4 উদ্ভিদের CO2 এর প্রাথমিক গ্রহীতা কে? আচ্ছা, C4 উদ্ভিদে কিন্তু আমরা কি জানি নর্মাল ক্ষেত্রে কি
আর ইউবিপি কিন্তু C3 উদ্ভিদে কিন্তু CO2কে ফিক্স করে, তো C4 উদ্ভিদে কিন্তু সবার প্রথম CO2 যে গ্রাহক করে সে কিন্তু ফসফোএনল পাইরুভেট এ প্রথমে নিয়ে তারপর এটাকে কনভার্ট করলো একটা অ্যাসিডে, এবার সেটা তারপরে গিয়ে তোমার আরইউপির কাছে যায়, গিয়ে CO2টাকে আলাদা করে দেয়, তারপরে গিয়ে আরইউপি C3 সাইকেল ফর্ম করে। তোমার কাছে এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে, C4 সাইকেলে কি C4 উদ্ভিদে কি তোমার C3 সাইকেল হয়? অবশ্যই কিন্তু হয়। C3 সাইকেল ছাড়া কিন্তু তোমার গ্লুকোজ ফর্মেশন পসিবল না। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। ক্রাঞ্চ অ্যানাটমি কোন ধরনের উদ্ভিদের পাতার বৈশিষ্ট্য? মেইনলি কিন্তু ক্রাঞ্চ অ্যানাটমি তোমার C4 উদ্ভিদেই দেখা যায়। একমাত্র C4 উদ্ভিদে ক্রাঞ্চ অ্যানাটমির জন্যই কিন্তু তোমার আলাদা করে ফটো রেসপিরেশন হয় না। ফটো রেসপিরেশন কী জিনিস? ফটো রেসপিরেশন যখন তোমার রুবিস্কো এনজাইম অক্সিজেনের সাথে বন্ড করে ফেলে ভুল করে, বেশি মানে CO2-র সাথে বন্ড করার কথা, কিন্তু সে অক্সিজেনের সাথে বন্ড করে ফেলে, ফলে অ্যাকচুয়ালিতে কোনো কাজের কাজ হয় না, জিনিসটাই অপচয় হয়। এটাই আমাদের ফটো রেসপিরেশন। তো ক্রাঞ্চ অ্যানাটমি C4 উদ্ভিদের বৈশিষ্ট্য। ক্রাঞ্চ অ্যানাটমি এখানে কী হয়? এখানে তোমার রুবিস্কো এনজাইমের আশেপাশে আলাদা করে তোমার খুব বেশি অক্সিজেনের ঘনত্ব পাবে না, ওখানে শুধুমাত্র রুবিস্কো এনজাইমের পাশে তোমার CO2 এনজাইমের ঘনত্ব বেশি দেখা যায়, ওই জন্য আলাদা করে তোমার ওখানে ফটো রেসপিরেশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। চলো নেক্সট কোশ্চেনে আসি। আচ্ছা, এবার কী বলছে, সালোক সংশ্লেষে জলের সালোক বিশ্লেষণ বা ফটোলাইসিস অফ ওয়াটারের জন্য কোন খনিজ মৌলগুলো প্রয়োজন? ফটোলাইসিস অফ ওয়াটার মানে কি? মানে হচ্ছে যে আলোর উপস্থিতিতে জলটা ভেঙে অক্সিজেনে কনভার্ট হবে, এটাই হচ্ছে আমাদের ফটোলাইসিস বা সালোক বিশ্লেষণ হয়ে গেছে, এটা আলোক বিশ্লেষণ হবে এটা। আচ্ছা, কোন মৌলগুলো দরকার হয় এটার জন্য? এনি আইডিয়া? ম্যাঙ্গানিজ আর ক্লোরিন। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু কনসেপ্টের কোনো ব্যাপার নেই, পিওরলি তোমার মনে রাখতে হবে। নেক্সট আসো, কেলভিন চক্রে গঠিত প্রথম স্থায়ী যৌগ কোনটি? কেলভিন চক্র কোনটা? C3 সাইকেল, এটাকেই বলি আমরা কেলভিন সাইকেল। প্রথম কি তৈরি হয় এখান থেকে বলো? 3PGA ফসফোগ্লিসার অ্যালডিহাইড। আচ্ছা, সর্বপ্রথমে কি RUBP থেকে কিন্তু দুটো ফসফোগ্লিসারাইল অ্যালডিহাইড তৈরি হয়। ক্লিয়ার জিনিসটা? এটা তোমার 5 কার্বন আর এটা একটা 6টা কার্বন মিলে তৈরি হলো, আর PGA কি 3 কার্বন বিশিষ্ট। ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসো। ফটো রেসপিরেশন বা আলো শোষণ কোন 3টি কোষাঙ্গে ঘটে? মানে কোষ অঙ্গাণুর কথা বলা হচ্ছে এখানে বেসিক্যালি। তো কোন কোষ অঙ্গাণু ব্যবহৃত হয় এখানে? ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে পারঅক্সিজোম। ক্লিয়ার? চলো, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, পারঅক্সিজোম। নেক্সট, সালোক সংশ্লেষীয় বর্ণালী প্রথম কে আবিষ্কার করেন? বলো, সালোক সংশ্লেষীয় বর্ণালী প্রথম কে আবিষ্কার করেন? তো TW এঙ্গেলম্যান প্রথম সালোক সংশ্লেষীয় বর্ণালী আবিষ্কার করেন। তো তিনি বেসিক্যালি কি করেছিলেন? তিনি ক্ল্যাডোফোরা নামক শৈবাল ব্যবহার করেছিলেন। এবার আর প্রিজমের সাহায্যে তিনি আলোগুলোকে ডিভিশন করে দেন, প্রথমে যে আলোকে 7টা বর্ণে ভাগ করেন, এবার আর যে ক্ল্যাডোফোরা সেটাকে ওই বর্ণালীগুলোতে রাখেন। এবার কোন ক্ষেত্রে সবথেকে বেশি অক্সিজেন ইভলভ হচ্ছে সেই বেসিসে তিনি প্রথম অ্যাকশন স্পেকট্রাম ডিসক্রাইব করেন। তো দেখা যায় সবসময় যে নীল আর লাল আলোতে কিন্তু সবথেকে বেশি তোমার সালোক সংশ্লেষ হয়। তো এটাই সর্বপ্রথম অ্যাকশন স্পেকট্রাম অফ তোমার ফটোসিনথেসিস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে দেখি। C3 উদ্ভিদে রুবিস্কো এনজাইম প্রধানত কোন কাজে সাহায্য করে? বলো, কোন কাজে সাহায্য করে? রুবিস্কো এনজাইম কিন্তু, রুবিস্কো এনজাইমের পুরো কথা কি বলো? রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। তো
তো যদি অক্সিজেনের মাত্রা কিন্তু থাকে পরিমাণ মতো, তাহলে কিন্তু অক্সিজেনের সাথেও এই বন্ড ফর্ম করে। তো এর প্রধানত কোন কাজ কি? প্রধানত কাজ কিন্তু CO2 সাথে বন্ড ফর্ম করা। অক্সিজেনের সাথে বন্ড ফর্ম করছে, এটা হচ্ছে গিয়ে তোমার এক্সট্রা কাজ বেসিক্যালি, ধরো এটা ভুল করে হয়ে যাচ্ছে, কিন্তু মেনলি কিন্তু কার্বক্সিলেশন। ক্লিয়ার জিনিসটা? অক্সিজেনেশন কিন্তু এর কাজ না, এটা হচ্ছে গিয়ে সাইড এফেক্ট বলা যায়। আচ্ছা, নেক্সট দেখো জেড স্কিম, নন সাইক্লিক ফটোফসফোরিলেশনে ইলেকট্রনের চূড়ান্ত গ্রহীতা বা ইলেকট্রন অ্যাকসেপ্টর কে? আচ্ছা, এই যে এত কাণ্ড, যে এই যে জেড স্কিমটা তোমরা পড়েছো যেহেতু, যে ইলেকট্রন বেরোলো, ইলেকট্রন এদিক গেলো ওদিক দৌড়ালো, লাস্টে কি ইলেকট্রনটাকে অ্যাকসেপ্টটা করে কে? বলো দেখি। ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করে কিন্তু NADP+। ক্লিয়ার জিনিসটা? এই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করে কি ফর্ম করে? NADPH+H+। কী গঠন করে? ইলেকট্রন আর হাইড্রোজেন দুটোই কিন্তু অ্যাকসেপ্ট করে NADPH+H+ ফর্ম করে। ক্লিয়ার? তো এটাই কিন্তু আবার গিয়ে ভেঙে আবার তোমার এনার্জি ফর্ম করবে। চলো নেক্সট কোশ্চেনে আসি। আচ্ছা, আর O2 ফাইনাল অ্যাকসেপ্টর কার ক্ষেত্রে? যখন তোমার কেমি অসমোসিস হচ্ছে, যেটা F0F1 কমপ্লেক্স থাকে না, ATP সিনথেস হয় যেখানে, সেটার কথা বলছি। এগুলো ডিটেলসে নোট তোমাদের দেওয়া আছে অলরেডি, একবার পড়বে, তারপরে দরকার হয় ভিডিওটা দেখবে, বেশি ক্লিয়ার হবে। চলো নেক্সট, ক্যাম্প পাথওয়ে, ক্রাসুলেশন অ্যাসিড মেটাবলিজম উদ্ভিদের স্টোমাটা কখন খোলে? আচ্ছা বলো, ক্রাসুলেশন অ্যাসিড মেটাবলিজম এটা কাদের ক্ষেত্রে মেনলি দেখা যায় বলো তো? যারা কিন্তু মরুভূমি অঞ্চলে যেসব উদ্ভিদ থাকে তাদের কিন্তু ক্রাসুলেশন অ্যাসিড মেটাবলিজম দেখা যায়। যদি দিনের বেলা পত্ররন্ধ্র খোলা থাকে, তাহলে সেই পত্ররন্ধ্র দিয়ে কি জল প্রচুর পরিমাণে বাষ্প হয়ে যাবে। এই জন্য কী হয়, দিনের বেলা ওটা ক্লোজ থাকে, আর রাত্রিবেলা পত্ররন্ধ্র খোলা হয়। তো এর ফলে কি, এটা কি তাহলে রাত্রে পত্ররন্ধ্র খোলা হয় ক্রাসুলেশন অ্যাসিড মেটাবলিজমের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে দেখা যায়? মরুভূমির উদ্ভিদের ক্ষেত্রে। আর ইংরেজি কি? স্কোটো অ্যাক্টিভ। চলো নেক্সট কোশ্চেনে আসি। সালোক সংশ্লেষের হার সবচেয়ে বেশি কোন রঙের আলোতে হয়? কোন রঙ বলো তো? একটু আগে আমরা পড়লাম রেড আর ব্লু, এটাই কিন্তু সবথেকে বেশি সালোক সংশ্লেষ দেখা যায়। নেক্সট, এবার আসি রেসপিরেশন ইন প্লান্টে। গ্লাইকোলাইসিস কোষের কোথায় সম্পন্ন হয়? আচ্ছা, গ্লাইকোলাইসিস কিন্তু সমস্ত রকম প্রাণী, যত প্রাণী পৃথিবীতে বেঁচে আছে সবার কিন্তু গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমেই সম্পন্ন হয়। আর গ্লাইকোলাইসিস সবার ক্ষেত্রে হয়, কোনো আলাদা নেই যে কেউ সবাদ শোষণ করছে কেউ অবাদ শোষণ করছে, তাদের ক্ষেত্রে কারোর ক্ষেত্রে সাইটোপ্লাজমে হবে, কারোর ক্ষেত্রে ইয়েতে হবে, এরকম কোনো আলাদা কিছু ব্যাপার নেই, সবার ক্ষেত্রে ফার্স্ট স্টেপ গ্লাইকোলাইসিস কম্পালসারি। চলো নেক্সট দেখে নিই। আচ্ছা, এবার আসি গ্লাইকোলাইসিস শেষ উপাদান কি? গ্লাইকোলাইসিস সবার লাস্টে কী তৈরি হয়? আমাদের পাইরুভিক অ্যাসিড। আচ্ছা, এই ছকটা যদি মনে না থাকে একবার দেখে নিও, আমাদের নোটে দেওয়া আছে নিউমোনিক সহ, ওটা একবার পড়ে নেবে। কী কী তৈরি হয়? এক অণু গ্লুকোজ থেকে কিন্তু লাস্টে গিয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। আচ্ছা নেক্সট দেখো 33, ক্রেবস চক্রের অপর নাম কি? এটা সবাই জানে, TCA সাইকেল, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। কারণ কি, প্রথম যে সাইট্রিক অ্যাসিডটা তৈরি হয়, সাইট্রিক অ্যাসিড, সেটা কি 3 কার্বনযুক্ত, তাই এটার আরেকটা নাম কি? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। ক্লিয়ার? আচ্ছা নেক্সট কোশ্চেনে আসো। লিঙ্ক রিয়াকশান বা প্রান্তীয় বিক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড কিসে পরিণত হয়? বলো তো পাইরুভিক অ্যাসিড কিসে পরিণত হয়? পাইরুভিক অ্যাসিড কিন্তু সবার প্রথমে আমাদের অ্যাসিটাইল কোএতে পরিণত হয়, সেটার সাথে আমাদের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ফর্ম কি, এদিকে থেকে দেখো, এদিক থেকে আসছে আমাদের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, আর এদিক থেকে আমাদের প্রান্তীয় বিক্রিয়া বা লিঙ্ক রিয়াকশনের মাধ্যমে তৈরি হয় অ্যাসিটাইল কোএ। এই দুটো একসাথে যুক্ত হয়ে কি ফর্ম করে আলটিমেটলি? সাইট্রিক অ্যাসিড। এটা আমাদের 4 কার্বন, এটা 2 কার্বন, আর এটা আমাদের হয়ে যায় 6 কার্বন বিশিষ্ট কম্পাউন্ড। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আসো। আচ্ছা, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে প্রান্তীয় ইলেকট্রন গ্রহীতা, এই যে ETS সিস্টেম যেটা কথা আমি একটু আগে বলছিলাম, সেখানে কিন্তু তোমার ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার কিন্তু O2।
O2 ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তোমার H2O H2O-তে কনভার্ট হয়। O2 ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, আর এদিকে আমাদের H+ রয়েছে, সেগুলো আমাদের কনভার্ট হয়ে H2 কনভার্ট করে। এদিকে দুটো H+ ব্যালেন্স করে দিই তোমাদের জন্য, দাঁড়াও। এখানে 4 লাগবে, আর এখানে আমাদের 4টে ইলেকট্রন লাগবে, 4টে হাইড্রোজেন। এই হচ্ছে আমাদের দুটো H2 কনভার্ট হচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট, ক্রেবস চক্র কোষের কোথায় সম্পন্ন হয়? ক্রেবস চক্র কিন্তু আমাদের প্রথমে কি গ্লাইকোলাইসিস ছিল, গ্লাইকোলাইসিস এটা কোথায় সম্পন্ন হচ্ছিল? সাইটোপ্লাজম। তারপর কি আমাদের ক্রেবস সাইকেল, এটা কোথায় সম্পন্ন হয়? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, মানে কি মাইটোকন্ড্রিয়ার ধাত্রে। আর তারপরে কি, তারপরে আমাদের হচ্ছে ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এটা কোথায় কনভার্ট হচ্ছে? এটা আমাদের ইন্টার মেমব্রেন স্পেস অফ মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া যে দুটো মেমব্রেন, তাদের মাঝখানে সম্পন্ন হয় ইন্টার মেমব্রেনাল স্পেস। স্পেস অফ মাইটোকন্ড্রিয়া। ক্লিয়ার? চলো নেক্সট আসো। এক কোনো গ্লুকোজ সম্পূর্ণ জারিত হলে অ্যারোবিক শ্বসনে, এয়ারোবিক শ্বসনে মোট কতগুলো এটিপি উৎপন্ন হয়? এয়ারোবিক বলতে যখন তোমার অক্সিজেন উপস্থিত আছে। আমাদের অ্যান্সার হলো 36 বা 38। এটার ক্ষেত্রে তোমার এক্স্যাক্ট ডিটেলস যেটা, সেটা নোটে দেওয়া রয়েছে। আপাতত মনে রাখো 36 থেকে 38টা তোমাদের এয়ারোবিক শ্বসনে উৎপন্ন হয়, আর অ্যানারোবিকে তোমার মেনলি অ্যানারোবিকে কিন্তু তোমার মাত্র দুটো এটিপি কিন্তু ফাইনালি আমরা পাই। আচ্ছা নেক্সট আসো 38 নম্বরে। ফ্যাটের ক্ষেত্রে রেসপিরেটরি কোশিয়েন্ট কত? রেসপিরেটরি কোশিয়েন্টটা কী জিনিস সেটা একটু বলে দিই। রেসপিরেটরি কোশিয়েন্ট হলো কোনো কিছুকে তুমি জারণ করছো, তখন তোমার কতগুলো O2 উৎপন্ন হচ্ছে, কতগুলো CO2 উৎপন্ন হচ্ছে কতগুলো O2 নিয়ে। তো ফ্যাটের ক্ষেত্রে এটা কিন্তু সবসময় লেস দ্যান 1 হয়, মানে যতগুলো তোমার অক্সিজেন নেয় তার থেকে কম কিন্তু CO2 বের করছে, তাই জন্য লেস দ্যান 1 অলওয়েজ ফ্যাটের ক্ষেত্রে। আচ্ছা, আর গ্লুকোজের ক্ষেত্রে কত? গ্লুকোজের ক্ষেত্রে কিন্তু যতগুলো অক্সিজেন নেয় ততগুলো CO2 বের করে, তাই আমাদের রেসপিরেটরি কোশিয়েন্ট হয় 1। নেক্সট আসো, গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কতগুলি নিট এটিপি তৈরি? একটু আমি তোমাদের বললাম, যদি অ্যানারোবিক হয় তখন কিন্তু মাত্র আমরা দুটো এটিপি পাবো। ক্লিয়ার? চলো নেক্সট আসি, গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মধ্যে সংযোগকারী অণুটি কোনটি? গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্রের মাঝখানে কি হয়? মাঝখানে কিন্তু আমাদের লিঙ্ক রিয়াকশান হয়। লিঙ্ক রিয়াকশানে আমাদের পাইরুভিক অ্যাসিড, এটা কনভার্ট হয় কিসে? অ্যাসিটাইল কোএ। এই অ্যাসিটাইল কোএ কিন্তু আমাদের ক্রেবস চক্রে প্রবেশ করে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে আসি। প্লান্ট গ্রোথ ও ডেভেলপমেন্টের কি? নিম্নলিখিত উদ্ভিদ হরমোনগুলির মধ্যে কোনটি অঙ্গ পরিস্ফুটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অঙ্গ পরিস্ফুটন মানে কি? ধরো কোনো ফুল ফুটছে, সেটাকে প্রপারলি পরিস্ফুট করা, সেটাতে কে হেল্প করে? সেটাতে আমাদের মেনলি হেল্প করে অক্সিন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আসো। নিচের কোনটি গ্যাসীয় ফাইটো হরমোন? এর মধ্যে কোনটা গ্যাসীয় অবস্থা থাকে? কোনটা? ইথিলিন। সিম্পল। নেক্সট আসো, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে কার সক্রিয়তায়? বলো। দৈর্ঘ্য বৃদ্ধি যেটা তোমার পাশে রয়েছে, পার্শ্বস্থ, সেটার জন্য নিশ্চয়ই দৈর্ঘ্য বৃদ্ধি হবে না। যেটা নিবেশিত, যেটা ভিতরে মানে ভিতরে গেঁথে রয়েছে, সেটার জন্য নিশ্চয়ই দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে না। আচ্ছা, ভূমিভাজক কলা মানে নিচে যেটা রয়েছে সেটার জন্য হবে না। একমাত্র অগ্রস্থ ভাজক কলা মানে একদম টপে যেটা রয়েছে বা নিচে তোমার মূলের টিপে যেটা রয়েছে সেটার জন্য একমাত্র দৈর্ঘ্য বিস্তার হয়, তাই জন্য অগ্রস্থ ভাজক কলা বা এপিকাল মেরিস্টেম। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখে নিই। পাতা ও ফলের মোচন বা অকাল পতন রোধ করতে কোনটি স্প্রে করা হয়? বলো। অক্সিন 2,4-D। অক্সিন উদ্ভিদের মোচন রোধ বা অ্যাবসিসিন লেয়ার গঠনে বাধা দিয়ে অকাল পতন রোধ করে। আচ্ছা, অক্সিনের অপোজিট কাজ কে করে তাহলে এখানে? এটা হচ্ছে আমাদের অ্যাবসিসিক অ্যাসিড। এরা কিন্তু একে অপরের অপোজিটে কাজ করছে।
ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আসি, বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে কে? বলো। বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে আমাদের জিবরেলিন। জিবরেলিন এনজাইম সক্রিয় করে বীজের অঙ্কুরোদ্গমকে কিন্তু ত্বরান্বিত করে। নেক্সট দেখি, স্ট্রেস হরমোন, একটু আগে তোমাদের একবার বলেছি অ্যাবসিসিক অ্যাসিড, যে কোনো স্ট্রেস কন্ডিশনে কিন্তু অ্যাবসিসিক অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই একে বলা হয় আপৎকালীন হরমোন বা স্ট্রেস হরমোন। নেক্সট আসো, রিচমন্ড ল্যাং এফেক্ট বা পাতায় বার্ধক্য বিলম্বিত করা কোন হরমোনের কাজ? একটু আগে সেম কোশ্চেন আমরা দেখেছি, কিন্তু এটা কিন্তু আরেকটু আলাদা। কিন্তু সাইটোকাইনিন পাতার ক্লোরোফিল নষ্ট হওয়া রোধ করে এবং বার্ধক্যকে বিলম্বিত করে। সাইটোকাইনিন মানে কি? সাইটোকাইনেসিস মানে কি? কোষ বিভাজন। যত কোষ বিভাজন হবে তত কিন্তু তোমার সেটা বার্ধক্য বিলম্বিত হয়। কোষ বিভাজন যদি থেমে যায় তাহলে কোষগুলো মরে যাচ্ছে, তো কোষগুলো বার্ধক্য তাড়াতাড়ি আসবে। তো সাইটোকাইনিন থেকে আমরা এভাবে মনে রাখতে পারি, কোষ বিভাজনের মাধ্যমে এটা কিন্তু বার্ধক্য বিলম্বিত করে কে? সাইটোকাইনিন। নেক্সট, বাসন্তীকরণ বা ভার্নালাইজেশনের জন্য কোন তাপমাত্রা সবচেয়ে উপযোগী? বলো। আচ্ছা, নিম্ন তাপমাত্রা কিন্তু উদ্ভিদের ফুল ফোটার প্রক্রিয়া ত্বরান্বিত হয়, এটাকেই আমরা কিন্তু ভার্নালাইজেশন বলি। কি লো টেম্পারেচার সেটা কত? 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি। 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রিতে কি হচ্ছে? আমাদের ফুল ফোটা ত্বরান্বিত হয়, একেই আমরা বলি ভার্নালাইজেশন। ক্লিয়ার? কত ডিগ্রি? 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি। নেক্সট, শর্ট ডে প্লান্টের উদাহরণ কি? শর্ট ডে প্লান্ট মানে কি? যেটা তোমার কি ফুল ফোটার জন্য দিনের আলো দৈর্ঘ্যের চেয়ে কম, দৈর্ঘ্যের চেয়ে অন্ধকার সময় বেশি প্রয়োজন হয়, মানে দিনের আলোটা তোমার কম দরকার কিন্তু অন্ধকার টাইম বেশি দরকার। এটাকে উদাহরণ আমাদের টোবাকো বা তামাক। নেক্সট আসো, অক্সিন হরমোন সংশ্লেষের জন্য কোন অ্যামিনো অ্যাসিড প্রিকারসার হিসেবে কাজ করে? অক্সিন হরমোন সংশ্লেষণ কোন হরমোন থেকে, বেসিক্যালি তোমার কোন অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি হয়? এনি আইডিয়া? ট্রিপ্টোফান। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ট্রিপ্টোফান ইজ প্রিকারসার মানে কি? পূর্বপুরুষ বা বলতে পারো যেটা থেকে তৈরি হচ্ছে, ইজ প্রিকারসার অফ অক্সিন। চলো আজকের জন্য এই 50টা কোশ্চেন, এর সাথে আমি আরও তোমাদের 100 থেকে 150টা কোশ্চেন তোমাদের দিয়ে দিচ্ছি গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেগুলো একবার নিজেরা পড়ে নেবে। ওগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এর বাইরে আসবে না, কিন্তু যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই একবার রিডিং দিয়ে নেবে। চলো, আর আমাকে কোথায় মেসেজ করবে তোমরা? 917076297377 এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, তো বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।